আচ্ছা, কখনো কি মনে হয়েছে হঠাৎ করে পানির বদলে এক বোতল সোডা বেছে নেওয়াটা এটা কি পুরোপুরি আমাদের নিজেদের সিদ্ধান্ত? কিংবা নতুন বছরের শুরুতে যে এত দারুণ সব ভালো অভ্যাস গড়ার প্ল্যান করা হয় সেগুলো সপ্তাহখানেকও কেন টেকে না? যদি বলি এর আসল উত্তরটা ইচ্ছাশক্তির ভেতরে না, বরং আমাদের চারপাশের পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে। একটু ভাবুন তো, আমরা কিন্তু সবাই জানি যে পানি একটা স্বাস্থ্যকর পছন্দ, কিন্তু তারপরেও দোকানের ফ্রিজে রাখা ওই রঙিন ঝলমলে সোডার বোতলটা কেমন যেন একটা ইশারা দিয়ে ডাকে। মনে হয় যেন ওটাই বেশি দরকার। তো এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটা কি আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি পেছন থেকে কলকাঠি নাড়ছে? এখানে একটা বেশ চমকে দেওয়ার মতো সত্যি কথা বলি, যেটা বেশিরভাগ মানুষই হয়তো জানে না। ইচ্ছাশক্তি জিনিসটা একটা মিথ। মানে অন্তত আমরা যতটা শক্তিশালী ভাবি ততটা একদমই নয়। ইচ্ছাশক্তি আর পরিবেশের লড়াইয়ে পরিবেশই প্রায় সবসময় জিতে যায়। এই ব্যাপারটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে তা বুঝতে চলুন বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একটা অসাধারণ পরীক্ষা দেখে আসি। অ্যান থর্নডাইক নামে একজন চিকিৎসক একটা জিনিস জানতে চেয়েছিলেন, মানুষের সঙ্গে একটা কথাও না বলে কি তাদের খাদ্যাভ্যাস বদলানো সম্ভব? ব্যাপারটা এভাবে ভাবা যায়, আমাদের চারপাশের পরিবেশটাই হলো আমাদের অভ্যাসের অপারেটিং সিস্টেম। ডক্টর থর্নডাইক কিন্তু মানুষকে প্রোগ্রামিং করে পাল্টানোর চেষ্টা করেননি, তিনি শুধু ইউজার ইন্টারফেস বা পরিবেশের গঠনটা একটু বদলে দিয়েছেন, এমনভাবে যাতে স্বাস্থ্যকর পছন্দটাকেই ডিফল্ট অপশন বলে মনে হয়। আর এই পরিবর্তনটা ছিল, কি বলবো, অবিশ্বাস্য রকম সহজ। কোনো বড় বড় লেকচার দেয়া হয়নি, স্বাস্থ্যকর জীবনের পোস্টার লাগানো হয়নি, এমনকি মানুষকে তাদের পছন্দের জন্য কোনো রকম লজ্জাও দেয়া হয়নি। তারা শুধু সোডার চেয়ে পানি হাতের কাছে পাওয়াটা আরেকটু সহজ করে দিয়েছিল, ব্যাস এটুকুই। এখন মনে হতে পারে, আরে এত ছোট একটা পরিবর্তনে আর কি বা হবে, তাই না? আচ্ছা, ফলাফলটা ছিল রীতিমতো অবাক করার মতো। মাত্র ৩ মাসের মধ্যে হাসপাতালের সোডা বিক্রি কমে গেল ১১.৪%। আর অন্যদিকে যা ঘটল তা তো আরও বেশি চমকপ্রদ। ঠিক একই সময়ে পানির বোতল বিক্রি বেড়ে গেল প্রায় ২৬%। এটা একদম পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে আমাদের আরও বেশি ইচ্ছাশক্তির দরকার নেই, আমাদের দরকার একটা উন্নত পরিবেশ। তো এখানে আসলে হচ্ছেটা কি? কেন এত ছোট একটা পরিবেশগত পরিবর্তন আমাদের আচরণে এত বড় একটা প্রভাব ফেলল? এর উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের গঠনের মধ্যেই লুকিয়ে আছে। এই উক্তিটাই কিন্তু আসল কথা। এই কারণেই হয়তো টিভির রিমোটটা সবসময় কফি টেবিলের উপরে পড়ে থাকে, যদিও আমরা মনে মনে ঠিক করি যে কম টিভি দেখব। ওই রিমোটের উপস্থিতিটাই একটা ধ্রুব সংকেত, যা আমাদের না চাইতেও টিভি দেখতে উৎসাহিত করে। কখনো কি এমন হয়েছে যে দোকানে একটা জিনিস কিনতে ঢুকে ৫টা জিনিস নিয়ে বেরোতে হয়েছে? অর্থনীতিতে এই ঘটনার একটা বেশ গাল ভরা নাম আছে, আর তা হল সাজেশন ইম্পালস বাইং। মানে আমরা কোনো জিনিস দেখি, সেটার জন্য মনের মধ্যে একটা প্রয়োজন তৈরি হয়, আর শুধুমাত্র চোখের সামনে আছে বলেই সেটা কিনে ফেলি। পরের বার সুপারমার্কেটে গেলে একটু খেয়াল করলেই দেখা যাবে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় যে সবচেয়ে দামি আর আকর্ষণীয় পণ্যগুলো ঠিক চোখের সামনে রাখা হয়। এটা মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য একটা নিখুঁত পরিকল্পনা। এই স্লাইডটাই যেন পুরো রহস্যটা ফাঁস করে দিচ্ছে। আমাদের শরীরে প্রায় ১,১০,০০,০০০ সংবেদী গ্রাহক বা সেন্সরি রিসেপ্টর আছে, যার মধ্যে প্রায় ১,০০,০০,০০০ শুধু দৃষ্টির জন্য কাজ করে। তার মানে আমাদের মস্তিষ্কটা আপাতয়কভাবে ভিজুয়াল তথ্য গ্রহণ করার জন্যই তৈরি। তবে এখানে একটা সুখবর আছে, আমরা কিন্তু আমাদের পরিবেশের শিকার নই, আমরাই হতে পারি এর স্থপতি। চলুন তাহলে দেখি কিভাবে এই ক্ষমতাকে কাজে লাগানো যায়। ব্যাপারটাকে একটা অভ্যাসের বাগান করার মতো করে ভাবা যায়। আমরা চাই ফুল, অর্থাৎ ভালো অভ্যাসগুলো যেন সহজে বেড়ে ওঠার সুযোগ পায়, আর আগাছা মানে খারাপ অভ্যাসগুলো যেন একদমই শিকড় গাড়তে না পারে। গিটার বাজানো শেখার ইচ্ছে, ওটাকে সুন্দর করে কেসের ভেতর আলমারিতে না রেখে লিভিং রুমের মাঝখানে রাখুন। বেশি ফল খাওয়ার ইচ্ছে, ফ্রিজের এক কোণায় না ফেলে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখুন। সোজা কথায়, ভালো সিদ্ধান্ত নেওয়াটাকে সহজ করে তুলতে হবে।
এবার চলুন এই আইডিয়াটাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই। এটা কিন্তু শুধু ছোট ছোট সংকেতের বিষয় নয়, এটা হলো আমাদের অভ্যাসের জন্য একটা গোটা ইকোসিস্টেম তৈরি করার মতো। লেখক জেমস ক্লিয়ার ব্যাপারটা দারুণভাবে বলেছেন, প্রতিটি অভ্যাসের একটি নির্দিষ্ট স্থান থাকা উচিত। আমাদের মস্তিষ্ক কিন্তু কোনো কাজকে নির্দিষ্ট একটা জায়গার সঙ্গে জুড়ে ফেলে। ঠিক এই কারণেই বিছানায় বসে কাজ করা একটা ভয়াবহ আইডিয়া। এতে আমাদের মস্তিষ্ক ঘুমের জায়গাকে কাজের চাপের সাথে গুলিয়ে ফেলে, ফলে যখন আসলেই আরামের দরকার তখন রিল্যাক্স করা কঠিন হয়ে যায়। তাই এক জায়গা এক কাজ, এই নিয়মটা মেনে চললে মস্তিষ্ক খুব সহজেই সঠিক মোড়ে চলে যেতে পারে। এই সব কিছুই শুনতে খুব ভালো লাগে যখন পরিবেশটা আমাদের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যদি তা না থাকে, যদি আমরা এমন এক জায়গায় আটকে পড়ি যেটা যেন আমাদের ব্যর্থ হওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে, তখন কি হবে? এই কঠিন প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের মানব মনস্তত্ত্বের ইতিহাসের অন্যতম চরম এবং বিস্ময়কর একটা ঘটনার দিকে তাকাতে হবে। আর সেটা হলো ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সৈন্যদের মধ্যে হেরোইন আসক্তি। শুধু এই সংখ্যাগুলো দেখুন একবার। ভিয়েতনামে থাকাকালীন প্রায় 30% মার্কিন সৈন্য হেরোইনে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছিল। কিন্তু দেশে ফেরার পর অবিশ্বাস্য একটা ঘটনা ঘটল। তাদের মধ্যে প্রায় 90%ই নেশা ছেড়ে দিল। এই ঘটনাটা আসক্তি নিয়ে আমাদের জানার সবকিছুকে যেন চ্যালেঞ্জ করে বসে। কিভাবে বিশ্বের অন্যতম মারাত্মক একটা ড্রাগে আসক্ত মানুষজন কোনো রকম রিহাব ছাড়াই, বলতে গেলে রাতারাতি নেশা ছেড়ে দিতে পারল, যেখানে সাধারণ ক্ষেত্রে আসক্তদের 90%ই আবার পুরনো পথে ফিরে যায়। এই প্রশ্নের মধ্যেই কিন্তু আত্মনিয়ন্ত্রণের আসল রহস্যটা লুকিয়ে আছে, এবং সেটা আমরা যা ভাবি তা মোটেও নয়। কিভাবে পরিবেশের একটা চরম পরিবর্তন আমাদের গভীরতম আসক্তিকেও ভেঙে চুরমার করে দিতে পারে, তা জানতে অবশ্যই আমাদের পরবর্তী বিশ্লেষণটি দেখুন।